আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রামের যে এমসিকিউ সলভিং সেইটার রসায়ন ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের পার্ট 1টা কমপ্লিট করছিলাম গুণগত রসায়নের এখান থেকে। ইনশাআল্লাহ আমরা পার্ট 2টা শুরু করবো এবং আমরা চ্যাপ্টারটা আসলে কোনটা করতেছি বলো তো? হ্যাঁ, আমাদের কোয়ালিটেটিভ রসায়ন বা গুণগত রসায়ন। খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিক্স প্লাস কনসেপ্ট বেস থিওরি সব কিছুই আসলে এর ভিতরে যুক্ত আছে। চলো তাহলে আমরা বাকি অংশটা শুরু করি। আমাদের আয়ন শনাক্তকরণ, দ্রাব্যতা এবং ক্রোমাটোগ্রাফি রিলেটেড বা আসলে যে পরিশুদ্ধ বা বিশুদ্ধিকরণের যে অংশটা, সেই অংশটা জুড়ে আজকে আমাদের এই পুরো ক্লাসটা থাকবে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা বলতেছে যে শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়? কোনটা দেখায়? আচ্ছা, তো ভেরি ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি শিখা পরীক্ষা, তাই না? ফ্লেম টেস্ট। এই শিখা পরীক্ষা কিন্তু তুমি করবা। কলেজে করাইছে কিনা আমি জানি না। কলেজে আমার সময় কলেজে করছিল, আমি পরীক্ষাটা প্র্যাকটিক্যালটা মিস হয়ে গেছিল আমার কোনোভাবে। বাট এই শিখা পরীক্ষাটা কিন্তু তুমি করবা। তো এই যে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষার আদ্যপান্ডটা আমি তোমাকে একটু বলে দিই, তাহলে তোমার জন্য খুব সহজ হবে। ওকে, তো শিখা পরীক্ষাতে মেইনলি কোন ধরনের কি শনাক্তকরণ করা হয়? শিখা পরীক্ষার মধ্যে মেইনলি আমাদের যে সকল ক্ষারকীয়মূলক বা যে সকল আমাদের আসলে ক্যাটায়ন বা ধাতব আয়ন তাদেরকে শনাক্তকরণ করা হয়। তাহলে আমরা কি বলতেছি? শিখা পরীক্ষা আসলে কি শনাক্তকরণ করা যায়? আমাদের ক্ষারকীয়মূলক 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 ক্যাটায়ন বা ধাতব আয়ন নির্দিষ্ট বর্ণ শো করার মাধ্যমে বা নির্দিষ্ট বর্ণ পর্যবেক্ষণের মাধ্যমে আসলে নিশ্চিত মানে করা যায়, তাদেরকে শনাক্তকরণ করা যায়। নির্দিষ্ট মানে একজন এক এক ধরনের বর্ণ দেখায়। নির্দিষ্ট, তুমি আগে থেকে জানো যে কে কোন বর্ণ দেখায়, সেই অনুযায়ী তুমি করবা। নির্দিষ্ট বর্ণ দেখানোর মাধ্যমে চিহ্নিতকরণ করা যায়। এই হচ্ছে আলাপ। চিহ্নিতকরণ করা যায়, এই হচ্ছে আলাপ। বুঝছি আশা করি জিনিসটা। প্রসিজিওরটা কি থাকে? প্রসিজিওরটা থাকে যে তোমার কাছে তুমি জানোই অলরেডি যে কে কেমন কালার দেখাবে, এটা জানো ধরো। এরপরে তুমি যে কাজটা করবে, তোমার কাছে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে, ওই স্যাম্পলটার মধ্যে একটা প্লাটিনামের তার, ভালো করে বুঝো, ওই প্লাটিনামের তারের ভিতরে ওই স্যাম্পলটা একটু নিয়ে সেটা তুমি গাঢ় HCl এর ভিতরে দিবা। তাহলে এখানে আমরা কি পাইলাম? ওই প্লাটিনাম তারে, মানে প্লাটিনাম একটা তার আছে তোমার কাছে, প্লাটিনাম তার, এর সাথে তুমি স্যাম্পলটা যোগ করবা। স্যাম্পল দিয়ে তারপরে সেটাকে দিবা হচ্ছে কি গাঢ় বা কনসেন্ট্রেটেড HCl এ। কেন? যেন তোমার ওই ক্ষারকীয় মূলকের মানে ধাতব ক্লোরাইড তৈরি হয়। ধাতব ক্লোরাইড গুলা খুব আসলে ওই যে উদ্বায়ী টাইপের যৌগ হয় ধাতব ক্লোরাইড, এবং এই ধাতব ক্লোরাইড হওয়ার জন্য যেন ধাতব ক্লোরাইডে পরিণত হয়। তাহলে এগুলা আসলে সহজে কালারটা দেখায়। তুমি HCl দিয়ে ধাতব ক্লোরাইডে পরিণত করে ফেললা। এরপরে সেটাকে তুমি ফ্লেম টেস্ট বা শিখার উপরে ধরবা এটাকে। এরপরে তুমি সেটাকে আসলে কোথায় ধরবা? শিখাতে ধরলে কি সে বৈশিষ্ট্যমূলক বর্ণ দিবে। বৈশিষ্ট্যমূলক বর্ণ দিবে। এখন এই ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যমূলক বর্ণগুলো আমরা পড়ে নিব, যেন এই শিখা পরীক্ষা থেকে A to Z আমরা পারি। হ্যাঁ, কয়েকজন মাত্র পড়তে হবে, এটা নিয়ে প্যারা নাই, আমি বলে দিব, আমি শিখাই দিব। আবার শিখা পরীক্ষার কিছু স্পেসিফিক জিনিসপাতি যেমন গাঢ় HCl এ দেওয়া হয়, এটা কিন্তু অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ ইনফো ছিল। কেন বলি? তোমাদের এই বছরে মানে এটা আমাদের 25-26 সেশনে যে কৃষি ভর্তি পরীক্ষা, এইখানে এরকম একটা সহজ কোশ্চেন আছে, শিখা পরীক্ষায় কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? বলো তো, খুবই কঠিন কোশ্চেন, পারতাম না আমরা। গাঢ় HCl ব্যবহার করা হয়। ওকে, কেন? ওই যে এটার কারণ ধাতব ক্লোরাইডের নেওয়া যাওয়ার কারণ। আচ্ছা, এরপরে এইখানে দুইজন পাপি আছে। এই পাপি হচ্ছে ভাই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা এই শিখা পরীক্ষা মেনলি দেখায় না। শিখা পরীক্ষায় কিন্তু সাধারণত 1 আর 2 নাম্বার গ্রুপের যে ধাতুগুলো রয়েছে তাদেরকেই মানে টেস্ট করা হয়। তো এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, এটা তোমাকে মনে রাখতে হবে বা জানতে হবে। এরা কি করে? শিখা পরীক্ষা দেয় না। শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট দেয় না। শিখা পরীক্ষা দেয় না, ফ্লেম টেস্ট দেয় না। কে? এই যে বেরিলিয়াম বা আর ম্যাগনেসিয়াম। কেন? আকার ছোট এবং এদেরকে 2টা করে ইলেকট্রন ত্যাগ করতে হয়, সেজন্য আকার ক্ষুদ্র আকারের জন্য এই শক্তি আসলে অর্জন করতে পারে না। তাহলে যারা দেখায় তাদের ভিতরে কে আছে? যারা দেখায় তাদের মধ্যে প্রথমে আছে হচ্ছে কে? এই যে তুমি এটাকে মনে রাখতে পারো হচ্ছে এরকম দিয়ে, তুই কে বে। এটা খুব কমন একটা ডায়লগ না? তুই কে বে,
হ্যাঁ, সো তুই কে বে, তুই কে বে দিয়ে মনে রাখতে পারো এরকম। কে মানে কি আমাদের পটাশিয়াম না, সো পটাশিয়াম হচ্ছে বে, বে মানে হচ্ছে বেগুনি, বেগুনি, বা তুমি বলতে পারো পার্পল। তো এটা এটা দিয়েও মনে রাখতে পারো যে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম থেকে পার্পল, বুঝছো, পটাশিয়াম থেকে পার্পল, অথবা কে বে, বেগুনি। এরপরে যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া খুবই পরিচিত সোডিয়াম। সোডিয়ামটা কেমন কালার দেখায়? সোডিয়ামটা যেরকম কালার দেখায় সেটা হচ্ছে সোডিয়াম কেমন কালার দেখায় আমি বলি, এটা মনে রাখাটা খুব সহজ। এটা হলো আমি প্রায়ই ক্লাসের মধ্যে এটা বলি। আমার কলেজ লাইফে একজন ফ্রেন্ড ছিল, এখনো আছে যদিও, তো ও একটা মেয়েকে পছন্দ করতো, মেয়ের নাম ছিল হচ্ছে সোনালি। হ্যাঁ, তো সোডিয়াম যে কালারটা দেখায় সেজন্য আমরা যেন সবাই না জানতে পারি, সবাই না বুঝে, বা কি বলতেছে ওকে যে টন্ট করতেছে সেটা যেন না বুঝে, এজন্য ওকে আমরা সোডিয়াম বলে রাখতাম। যদি সোডিয়াম বলে ডাকি, ওকে ছেলেকে, মেয়েকে না কিন্তু, উই রেসপেক্ট হার, ওকে। সো তাহলে ওই সোডিয়াম বুঝে, সোডিয়াম সোনালি হলুদ কালার দেয়, ওদের নাম হচ্ছে যে সোনালি। সো সেম টু সেম তুমি ওইরকম ভাবে মনে রাখতে পারো, আশিক ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ডের নাম ছিল হচ্ছে সোনালি। তো ভাইয়ারা ওকে সোনালি না ডেকে কি কালার, কি নামে ডাকতো? সোডিয়াম নামে ডাকতো। তো এটা হচ্ছে যে কি, সোনালি হলুদ, সোনালি হলুদ, এই কালারটা হচ্ছে সোনালি হলুদ। ওকে, ডান, সোডিয়াম হইল। এরপরে আছে ভাইয়া ক্যালসিয়াম, খুবই গুরুত্বপূর্ণ একটা। কে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা মজাদার কালার। এই ক্যালসিয়ামটা হচ্ছে ইটের মতো লাল, নর্মাল লালও না, ইটের মতো লাল, ইটের মতো লাল। আচ্ছা, এরপরে যদি আমি যাই, ক্যালসিয়ামের পরে আর একটা থাকলো, সেটা হচ্ছে বেরিয়াম। এই বেরিয়ামটা মানে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, বেরিয়ামটাও মাঝে মধ্যে আসে। বেরিয়ামটা হচ্ছে ভাই অ্যাপেল গ্রিন। কেমন কালারটা বলো? অ্যাপেল গ্রিন। বেরিয়ামটা হচ্ছে অ্যাপেল গ্রিন, অ্যাপেল গ্রিন। এই তো, এই কয়টাই তোমাকে শিক্ষা পরীক্ষা সম্পর্কে, এই বোর্ডের ভিতরে যা লিখছি শিক্ষা পরীক্ষা সম্পর্কে এতটুকু জানলে বিশ্বাস কর তুই সবগুলা কোশ্চেনের ইনশাল্লাহ উত্তর করতে পারবি। চ তাহলে উত্তর করি। মাঝে মধ্যে আছে কোপাল গ্লাসের ভিতর দিয়ে দেখলে কি হবে না হবে, সো এগুলা খুব বেশি জরুরি না। তাহলে শিক্ষা পরীক্ষায় কোন মূলটা দেখায়? বেরিলিয়াম দেখাবে না, সোডিয়াম পটাশিয়াম অবশ্যই দেখাবে, ওই যে তুই কেবে, ম্যাগনেসিয়ামও দেখাবে না, জিঙ্কও দেখাবে না। ডান। সো রাইট আনসারটা হচ্ছে আমাদের কে। নেক্সট দেখো তো, ক্যালসিয়াম 2+ আয়নটা কোন বর্ণ প্রদর্শন করে? মাত্রই করলাম না, ক্যালসিয়াম 2+। আমি বলবো না, তুমি উত্তর বের করে নাও। মানে আমি আমি বলবো না, কিন্তু আমি হিন্ট দিব। ইটের মতো লাল। ওকে, সো ক্যালসিয়াম 2+ কোন কালারটা দেখায় বলো তো? ইটের মতো লাল, ইটের মতো লাল। ডান। নেক্সট, নিচের কোন শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না? কে আমাদের শিক্ষা পরীক্ষায় বর্ণ দিবেই না? দিবেই না কে? কে কে ছিল বলো তো? এই দুই পাবি কে? একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা কে? ম্যাগনেসিয়াম। কেন? আকার ক্ষুদ্রতাই। তাহলে এই যে ম্যাগনেসিয়াম এটা দেওয়া আছে, বাদ বাকি তো সবাই দেয়। যারা দেয় তাদের একাত কি তুমি জানো? সোডিয়াম কোন কালার দেয়? সোনালী হলুদ। এই যে কোশ্চেন অ্যানালাইসিসের কাহিনীটাই এটা, তুই হুবহু এই কোশ্চেন কমন পাবি না। তুই এটা দিবে না জানিস, বাকিগুলোর কালার জানিস তো? এটা কি? সোনালী হলুদ। আশিক ভাইয়ের এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল, ও ওর নাম ছিল সোনালী, দ্যাটস ওয়াই ভাইয়ারা তাকে সোডিয়াম বলে ডাকতো। শেষ। ক্যালসিয়াম ইটের মতো লাল, পটাশিয়াম তুই কেবে, অথবা পটাশিয়াম পি দিয়ে শুরু, পার্পল, বেগুনি। ওকে, নেক্সট দ্রাব্যতাতে চলে আসলাম আমরা। সো দ্রাব্যতা, সলিবিলিটি, দ্রাব্যতা। সো এখানে দ্রাব্যতাতে এইখানে বিশেষ করে আমাদেরকে যে সকল জিনিসপাতি নিয়ে ডিল করতে হবে সেটা খুব মজাদার, সত্য কথা। এই কোশ্চেনটা যদি একটু ভুল আছে এটাকে আমি ঠিক করে দিই, সমস্যা নাই। এই কোশ্চেনটা ওই যে ওইখানেই ভুলটা ছিল আসলে, সিডিজি বোর্ডের ভিতরে, মানে সরি চট্টগ্রাম চিটাগাং বোর্ডের ভিতরে। তো আমি কোশ্চেন পরে সম্পূর্ণ করতে সমস্যা নেই, বাট আমরা সলভ করব। এখানে বলতেছে সলিবিলিটির ক্ষেত্রে নর্মালি বেশ কয়েকটা একক দিয়ে সলিবিলিটি কমপ্লিট করা হয়। এক যদি আমি প্রথমটা বলি তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রাম পার 100 গ্রাম। এটা আসলে বেসিক্যালি কোনো একক না, এটা হচ্ছে 100 গ্রাম পোলার দ্রাবক, মানে পানির ভিতরে যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে সর্বোচ্চ, সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এটা একটা। একটা আছে হচ্ছে গ্রাম পার লিটার, এই একক একটা। আর একটা হচ্ছে আমাদের মোল পার লিটার, এই একক একটা। মোল পার লিটার, এই একক একটা। এই তিনটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একক। বুঝতে পারছো? এই তিনটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একক। ওকে, সো এই তিনটা যদি আমাদের একক হয়, এটাকে আমি একটু করে দিলাম। এই তিনটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একক। আচ্ছা, আমরা প্রথমে বা ম্যাক্সিমাম কোশ্চেনারি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, এটা দেওয়া আছে। তো এই কোশ্চেনের উত্তর যদি মেইনলি আমরা প্রথমে করতে চাই, গ্রাম পার 100 গ্রাম দিয়ে যেগুলো দেওয়া,
বুঝছো? তো সমস্যা নাই, চলো আমরা যদি সলভ করি গ্রাম পার 100 গ্রাম দিয়ে। যেমন এখানে যে কোশ্চেনটা না, গ্রাম পার 100 গ্রাম, এই কোশ্চেনটা আসলে বলছিল এমন যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইড 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণটা বানানো হয়েছে। তার মানে এখানে নিশ্চয়ই আমার দ্রাবকের পরিমাণটা ফিক্স হয়ে গেছে যে কতটুকু দ্রাবক আছে। সম্পৃক্ত দ্রবণটা কত? 120 গ্রামের সম্পৃক্ত দ্রবণ। ওই 50 ডিগ্রি সেলসিয়াসে আমাদের দ্রাব্যতার পরিমাণ ছিল হচ্ছে 60 গ্রাম পার 100 গ্রাম, আর 25 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রাব্যতার পরিমাণ হচ্ছে 40 গ্রাম পার 100 গ্রাম। এখন বলতেছে 50 থেকে আমি 25-এ নিয়ে আসলাম, তাহলে আমার কতটুকু দ্রবীভূত মানে থাকবে এবং কতটুকু অধক্ষিপ্ত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন মেইনলি। অ্যাজ ইউজুয়াল খুব কমন একটা কোয়েশ্চেন। এখানে মজাদার বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি দ্রাবকটাকে নির্দিষ্ট না ধরে দুইবারে মানে সূত্রটা বসায় কাজ করি, যেটা আসলে ভুল একটা অ্যাপ্রোচ। আমরা ওই অ্যাপ্রোচে করবো না। তোমাকে সিম্পলি বুঝতে হবে, তুমি বলো তো দ্রবণটা তুমি কত ডিগ্রি সেলসিয়াসে বানাইছো? 50-এ না? তো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু দ্রাবক তোমার লাগবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে দ্রাবকের পরিমাণ অতটুকুই থাকবে, বিশেষ করে অতটুকুই থাকবে। খালি ওই দ্রাবকটুকুর পানি গ্রহণ করার বা পানি ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কমে যাবে, এটুকুই মানে ওই দ্রাবকটুকু পানিটুকুর দ্রব ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কমে যাবে। ঠিক একই রকম ভাবে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি দ্রবণটা, তাহলে এখানে যতটুকু দ্রাবক লাগছে এটা কিন্তু ফিক্সড। দ্রাবক ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তুমি বানাইলা কত? 120 গ্রাম, এখানে 80 গ্রাম ধরো লাগছে। তার মানে তুমি যখন এটাকে তাপ দিয়ে দিতে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবা, তখনও কিন্তু 80 গ্রাম পানিই আছে। এই জিনিসটা বুঝতে হবে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। 80 গ্রাম পানিই কিন্তু আছে, ওই পানিটারই দ্রব ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যায়। এটাই হচ্ছে মজাদার জিনিস। যাই হোক, তো এই এককটা দিয়ে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এরকম যে দ্রাব্যতা, আমি যদি আর কি এটাকে এমনি লিখে প্রকাশ করি, তাহলে এই একক দিয়ে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা ইজ ইকুয়ালস টু, আচ্ছা ওয়েট একটু, আচ্ছা সরি ভাই, ওকে। সো দেখো যেটা বললাম দ্রাব্যতা ইজ ইকুয়ালস টু, তুমি কি বলতে পারো? দ্রাব্যটা ইজ ইকুয়ালস টু বলতে পারো গ্রাম পার 100 গ্রামে বলতেছি না, 100 গ্রামের ভিতরে কতটুকু দ্রবীভূত আছে? 100 গ্রাম দ্রব, 100 ইন্টু দ্রব বাই হচ্ছে দ্রাবক। এইটাকে বোঝায় হচ্ছে যে ওই গ্রাম পার 100 গ্রাম এককের যে সূত্রটা না, এই সূত্রটা হচ্ছে এইটা। মাথায় রেখো এই সূত্রটা কাজে দিবে। এখন এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, দ্রাব্যতা এস দিয়ে প্রকাশ করি নরমালি, এজ ইকুয়ালস টু এটা লেখা যায় হচ্ছে 100 ইন্টু W1 এক্স্যাক্টলি W মাইনাস W1। এখানে আমি যদি এখন পরিচয়গুলো যদি তোমাকে লিখে দিই, তাহলে পরিচয়গুলো থাকে W1 ইজ ইকুয়ালস টু দ্রব্যভর, দ্রবের যে ভর সেটা হচ্ছে W1। ক্যাপিটাল W ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের দ্রবণের ভর। তাহলে বলো তো, দ্রবণ থেকে যদি দ্রবটা বাদ দিই তাহলে কি আমরা দ্রাবক পেয়ে যাই না? W মাইনাস W1 ইজ ইকুয়ালস টু কি আসলে? দ্রাবকের ভর। অবশ্যই বলা যায় এটাই হচ্ছে আমাদের দ্রাবকের ভর। এখন আমাদেরকে এই ম্যাথটা করতে হবে। আমি দ্রবণটা বানাইছি কত? 50-এ। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা কত? 60 ইজ ইকুয়ালস টু 100 W1, মানে ওই সময় দ্রাবক কতটুকু সেটা বের করে ফেলি, 120 মাইনাস W1। ঠিক আছে, এখান থেকে এবার W1টা বের করো। W1 ইজ ইকুয়ালস টু, এই ক্যালকুলেশন যদি কমপ্লিট করো তাহলে থাকে হচ্ছে আসলে যেরকম 60 ইন্টু 120 বাই হচ্ছে 160। আশা করি এমনই থাকে, এমন থাকে না? তো এই যে যদি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনে পাবা হচ্ছে তুমি 45 গ্রাম। বুঝছো কি করলাম? 45 গ্রাম। তার মানে তুমি যখন প্রথমে 120 গ্রাম দ্রবটা বানায় ফেলছিলা, তখন 120 গ্রাম দ্রবণ বানাইছিলা, তখন 45 গ্রাম আসলে কি ছিল? দ্রব ছিল। তাহলে দ্রাবক কত? এই যে এটা কত? 50 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে দ্রাবক কত 50 ডিগ্রি সেলসিয়াসে? দ্রাবক ইজ ইকুয়ালস টু কত হবে? 120 মাইনাস 45 ইজ ইকুয়ালস টু কত হয় তাহলে? 75 গ্রাম। এটা হয় হচ্ছে আমাদের দ্রাবক কত? 75 গ্রাম। তো দ্রাবক যদি 75 গ্রাম হবে, 75 গ্রামই তো তোমার হচ্ছে যখন তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করলা, তখন তো দ্রাবকের পরিমাণ অতই আছে, খালি দ্রব ধরে রাখার যে ক্ষমতা সেটা কমে যাবে। তাহলে এবার লিয়ে আসলা যে 25 ডিগ্রি সেলসিয়াসে যখন ঠান্ডা করলা তখন সেলসিয়াসের ক্ষেত্রে তাহলে কত হবে বলো তো? এখানে দ্রাব্যতাটা কত? 40 ইজ ইকুয়ালস টু W1 ড্যাশ বাই শুধু 75 দিব আমরা। এখন কি আর 120 মাইনাস W1 দিব নাকি? না, কারণ আমরা তো জানি দ্রাবক কতটুকু? 75 গ্রামই। তাহলে এবার তুমি W1 ড্যাশ ইজ ইকুয়ালস টু বের করো, কত পাবা? এই ক্যালকুলেশন যদি কমপ্লিট করো, এটার সাথে এটা গুণ 100 দিয়ে ভাগ, তাহলে পাবা হচ্ছে ভাইয়া 30 গ্রাম। তাহলে
120-এর ভিতরে যখন ছিল তখন কত, মানে যখন আমাদের ওই যে কি বলবো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ছিল তখন দ্রবের পরিমাণ ছিল হচ্ছে 45 গ্রাম, এখন আছে কত 30 গ্রাম, তাহলে অধক্ষিপ্ত হচ্ছে কত 15 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি যে অধক্ষিপ্ত হয় ইজ ইকুয়ালস টু কত বলবো বলো, 45 মাইনাস 30 গ্রাম ইজ ইকুয়ালস টু কত আমাদের 15 গ্রাম। ডান। এই 15 গ্রামটা কোথায়, রাইট অ্যান্সার। বুঝছি কি? ওকে, এই হচ্ছে তোমার ওখানকার শেষ। এরপরে বলতেছে তাপমাত্রা বৃদ্ধির সাথে, এরকম সিটিজি আমাদের কত 25 সালের একটা কোয়েশ্চেন, বলতেছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বাড়ে কোনটির? ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে। তো নর্মালি তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী, মানে পানিতে লাসাতেলের নীতি সিম্পলি অ্যাপ্লাই, লাসাতেলিয়ের নীতি দিয়ে অনেকটুকুই মনে রাখা যায়, তারপরে কিছু থিওরিও মনে রাখা লাগবে। লাসাতেলীয় নীতি, লাসাতেলিয়ের নীতি সিম্পলি মাথায় রাখো, সেটা হচ্ছে যে যারা পানিতে, হ্যাঁ, যারা পানিতে বিক্রিয়া করে তাপ উৎপাদন করে, মানে বিক্রিয়াটা দ্রবীভূত হওয়াটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাদের তো তাপমাত্রা বাড়াইলে অবশ্যই আমাদের কি তাদের দ্রাব্যতাটা বাড়বে না, উল্টা দিকে যাবে, কারণ তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, এটা আমরা জানি লাসাতেলের নীতি থেকে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যে সকল বিক্রিয়া না, শুধু বিক্রিয়া না, যে সকল দ্রবীভূত হওয়ার বিক্রিয়া, যে সকল দ্রবীভূত হওয়ার বিক্রিয়া, দ্রবীভূত হবার বিক্রিয়া, তো হওয়ার বিক্রিয়া তাপ উৎপাদী, তাদের যে সকল দ্রবীভূত হওয়ার বিক্রিয়া তাপ উৎপাদী হয় তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বৃদ্ধিতে দ্রাব্যতা কি পাবে, হ্রাস পাবে। ইম্পর্টেন্ট ছিল কিন্তু জিনিসটা। ওকে, যেমন একটা কমন উদাহরণ লিখো, যেমন হচ্ছে আমাদের, যেমন হইলো আমাদের তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, যারা তীব্র অ্যাসিড, এদেরটা এমন হয়, এদের পানির সাথে বিক্রিয়া করলে দেখবা যে তাপ উৎপাদন হচ্ছে। যেমন একে তুমি পানিতে দ্রবীভূত করো, তাপ উৎপাদন হবে। তাহলে এটা একটা লবণ, আবার এটা একটা লবণ। সো নর্মালি ক্যালসিয়ামের যে সকল লবণ আছে তার ভিতরে বিশেষ করে যে ক্যালসিয়াম নাইট্রেটও আমাদের কি হয়, মানে এই দুইটা, তাহলে তোমার উত্তর হচ্ছে না, এটা তুমি বুঝেই গেলা, ক্যালসিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম নাইট্রেট হবে। এটা সঠিক উত্তর সোডিয়াম নাইট্রেট হবে। হ্যাঁ, সঠিক উত্তর সোডিয়াম নাইট্রেট হবে। ক্যালসিয়ামের লবণগুলোতে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা তাপ উৎপাদন করলে, ক্যালসিয়ামের বেশিরভাগ, সবগুলা বলতেছি না, তো মানে তাপ দিলে মানে তার দ্রবণীয়তাটা, এই যে ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাপ উৎপাদী হয়। তাপ উৎপাদী যদি তার দ্রবণীয়তা হয়, তাহলে তুমি বলো এটার ভিতরে যদি আমরা হচ্ছে তাপ দিই, তাহলে তো তার দ্রাব্যতা হচ্ছে কমবে। আমাকে বলছে দ্রাব্যতা বাড়বে কোনটার, এটা হবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট একটা উৎকৃষ্ট লবণ, এবং সোডিয়াম নাইট্রেটের সাথে যখন তুমি বিক্রিয়া করাবা তখন এখানে এই ঘটনাটা ঘটবে যে মানে এটার খুব কমন একটা সিনারিও বা কমন উদাহরণটা আমি বলে দিই, এটার ব্যাখ্যাটাও যদি তুমি নিতে চাও। দেখো এটাকে যদি এটা পাবা তুমি কিভাবে ভাই বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড, এটা দিয়ে না, দুটাই এক ক্ষারকীয় অ্যাসিড আর এক অম্লীয় ক্ষার না, বাট এটাকে পাবা তুমি কেমনে বলো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এইচ নাইট্রিক অ্যাসিড। বলো তো এই দুইটার ভিতরে শক্তিশালীটাকে, দুজনই শক্তিশালী বাট কম্পারেটিভলি কে এ বেশি না, এতে একটা দ্বিঅম্লীয় ক্ষার, তার মানে তো ওর পরিমাণই বেশি হচ্ছে এখানে। ও যদি বেশি হয়, ওর দ্রাব্যতাটা আসলে কেমন, তাপ উৎপাদী প্রসেস, তাহলে তাপ উৎপাদী প্রসেসে তুমি তাপ দিলে তো এটা পিছনের দিকে যাবে, তার মানে একমাত্র রাইট অ্যান্সার হবে হচ্ছে এই যে আমাদের এ, সোডিয়াম নাইট্রেট, এবং ইটস আওয়ার অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার সোডিয়াম নাইট্রেট। ক্লিয়ার? সোডিয়াম নাইট্রেট। নেক্সট, 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? ওরে কঠিন কোশ্চিন, খালি সূত্রে বসায় দাও, খুবই সহজ, এটা 50 হবে। কেমনে বলতেছি দেখো, 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে দ্রাবক কত বলো তো, দ্রাবক কত 100, এই যে 150 মাইনাস 50,
তাই না? তাহলে তুমি আসলে দ্রাব্যতা কি জানো? দ্রাব্যতা জানো হচ্ছে 100 ইন্টু ডাব্লু, মানে 50 বাই হচ্ছে দ্রাবক। তাহলে এই কাটে উত্তর কত? 50 গ্রাম পার 100 গ্রাম। এটাই তো বোঝাচ্ছে। 100 গ্রামের ভিতরে তো 50ই আছে, তার মানে কত? 50। রাইট আনসার কি? 50। তুমি সূত্র ভেঙে বসাও, তাও একই আসবে। পানিতে কোন যৌগের দ্রাব্যতার সঠিক ক্রমটা কোনটা? তো এখানে আমাদেরকে তুলনা করতে হবে আসলে কার সাথে। আমরা প্রথমে যদি চিন্তা করি, তাহলে এই একটা তুলনা আছে। এই তুলনাটা কি? এই তুলনাটা হচ্ছে আমাদের সিলভারের কয়টা, 4টা ফ্লোরাইড। এখানে এটাও আছে, এখানেও এটা আছে। এটা কি দেখো তো, এটা হচ্ছে আমাদের যেটা ওই যে আমাদের 2 নাম্বার গ্রুপের ক্লোরাইডরা। তো আমরা কি জানি আসলে? সিম্পলি চিন্তা করো, ফাজানের নিয়ম। এটা ফাজানের নিয়ম দিয়ে সলভ হবে আর কি। ফাজানের নীতি। বলো তো, যে আয়নিক বেশি তার দ্রাব্যতা বেশি। যে আয়নিক বেশি মানে যার ভিতরে পোলার আয়ন কম তার দ্রাব্যতা বেশি। যে আয়নিক বেশি তার দ্রাব্যতা বেশি অবশ্যই। যে আয়নিক বেশি তার দ্রাব্যতা বেশি। কোনো দ্বিমত আছে? নিশ্চয়ই না। এখন এইখানে আমরা জানি এই যে এই দুইটার ভিতরে যদি তুলনা করি তাহলে আমরা একটা উত্তর পেয়ে যাব। সেটা হচ্ছে ক্যাটায়নের ছোট আকার, অ্যানায়নের বড় আকার। অ্যানায়নের আকার যত বড় হবে তার পোলার আয়ন তত বাড়বে। তার মানে অ্যানায়নের আকার বড়, পোলার আয়ন বেশি, তার মানে তার আয়নিক কম, তার মানে তার দ্রাব্যতা কম। তাহলে এখানে দেখো, এই যে এখানে বলতেছে যে সিলভার আয়োডাইড এর দ্রাব্যতা সব থেকে কম হবে, বাট এখানে দেখানো হয়েছে সব থেকে বেশি, তার মানে এটা ভুল। বাট এইখানে দেখো তো, এখানে উল্টাটা দেখানো হয়েছে না? সিলভার আয়োডাইড তার দ্রাব্যতা সব থেকে কম, ওটাই দেখানো হয়েছে। তার মানে যার ক্যাটায়নের আকারটা সব থেকে ছোট তার দ্রাব্যতা বেশি হবে, এবং রাইট আনসারটা এখানেই। রাইট আনসার তুমি পেয়ে গেছো। এরপরে ক্রস চেক করে নাও। টেট্রাক্লোরাইড, এটার দিকে যদি লক্ষ্য করে দেখো, চার্জ বেশি, পোলার আয়ন বেশি, তাহলে তার দ্রাব্যতা তো অবশ্যই কম, তার মানে এটাও ভুলই। সিলিকন টেট্রাক্লোরাইডের সব থেকে কম দ্রাব্যতা হইতো। এখানে দেখো, ক্যাটায়নের ছোট আকার বলছিলাম, ক্যাটায়নের ছোট আকার হলে পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি, এটা পোলার আয়ন বেশির ক্ষেত্রে ক্রম ঠিক আছে, বাট দ্রাব্যতার ক্রম বলছে উপরে। তাহলে পোলার আয়নের ক্রমটা আসলে কেমন আমরা তো জানি। পোলার আয়নের ক্রমটা এখানে এটা ঠিক আছে, বাট জিনিস যেটা সেটা বলতেছি যে পোলার আয়ন যার বেশি তার তো দ্রাব্যতা কম। এর তো পোলার আয়ন বেশি মানে এর তো দ্রাব্যতা কম, বাট এখানে তো দেখা আছে দ্রাব্যতা বেশি, তার মানে এটা ভুল। রাইট আনসার কি? সি। সঠিক উত্তর একমাত্র কি থাকতেছে? সি। ক্লিয়ার? নেক্সট, পরের কোশ্চেনে যদি যাই, এরপরে বলতেছে কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটা সম্পৃক্ত দ্রবণে, এটা দ্রবণের ভরটাই 60 বলছে, 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? বসাও সূত্রে। এস কত? 60 ইজ ইকুয়ালস টু 100 ইন্টু, সরি বলতেছে তো দ্রবণই হচ্ছে 60, মানে আমাদের দ্রাব্যতাই চাইছে, এস বের করবো আমরা। তাহলে 100 ইন্টু কত? আমাদের 15 গ্রাম দ্রবীভূত আছে, ভর কত? 60 মাইনাস 15, এই ক্যালকুলেশন। তো যদি এই ক্যালকুলেশন হয় ভাই, এটা 45, তাহলে 100 ইন্টু 15 বাই হচ্ছে কত? 45। তাহলে এই কাটলে এটা কত থাকে? 3, 15 দিয়ে কাটলে এটা কাটলে কত থাকবে বলো তো? 33.333333 গ্রাম পার 100 গ্রাম। এই থাকবে না? এই থাকবে। তার মানে দ্রাব্যতা কত? এইটা। সঠিক উত্তর এই যে এটা। ক্লিয়ার? ডান। নেক্সট, দ্রাব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, দ্রাব্যতার গুণফল কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল কনসেপ্টটা আসছেই হচ্ছে কোন লবণগুলোর জন্য? স্বল্প দ্রবণীয় লবণগুলোর জন্য। যেমন ধরো সিম্পলি যদি আমি বলি সিলভার ক্লোরাইড। এখন যদি তুমি সোডিয়াম ক্লোরাইড বলো, এটার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কাজ করবে না, এর ক্ষেত্রে ডিরেক্ট দ্রাব্যতা। এর ক্ষেত্রে কি? দ্রাব্যতা এখানে ম্যাটার করে। এখানে 100 গ্রামের ভিতরে একটা স্পেসিফিক পোর্শন দ্রবীভূত হবে, বুঝছো? বাট ইন কেস যদি আমি বলি হচ্ছে সিলভার ক্লোরাইড, তো এটার ক্ষেত্রে আমাদের কি কাজ করবে? দ্রাব্যতার গুণফল কাজ করবে। এক্ষেত্রে আমরা ডাবল সাইনটা দেখাই, যে সিলভার আয়ন, ক্লোরাইড ক্যাটায়ন, এই জিনিসটা আমরা দেখাই। বুঝা কি গেছে? তাহলে দ্রাব্যতার গুণফল, সলিবিলিটি প্রোডাক্ট, এই কনসেপ্টটা আসলে কার জন্য কাজ করবে? স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, স্বল্প দ্রবণীয় লবণ একই কথা। সমযোজী যৌগ না। অধিক দ্রবণীয় আয়নিক যৌগ না। অধিক দ্রবণীয় সমযোজী যৌগ না। রাইট আনসার কি? সি। সি, আর কারেক্ট আনসার ইজ অলসো সি। এই একটা যৌগ দেওয়া, এই যৌগের আয়নিক গুণফল বলতেছে যে আয়নিক গুণফল কোনটা হবে। আচ্ছা, মজাদার জিনিস দেখো, আমি একবার দেখাই। এ এক্স বি ওয়াই, ধরে নাও এই একটা যৌগ, এটা আসলে স্বল্প দ্রবণীয়, এটা পানিতে দ্রবীভূত হচ্ছে কি আকারে? এটা দ্রবীভূত হবে কিন্তু এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস এই আকারে। এবং এইখানে যে আয়নটা সৃষ্টি হবে, এটা দ্রাব্যতা যদি ইনকেস এস হয়,
তাহলে এখানে যে আয়নটা সৃষ্টি হবে সেই আয়নটা সৃষ্টি হবে হচ্ছে এক্স এস, এখানে কোনটা তৈরি হবে বলতো ওয়াই ইন্টু এস। এতটুক পরিমাণে কিন্তু আয়নগুলো সৃষ্টি হবে। এখন এখান থেকে যদি আমি আসলে কেএসপির মানটা চাই, যে আমাদের সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি, তাহলে সেটা হয় হচ্ছে আসলে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা আমরা একবারে করে লিখতে পারি এমন। এই যে মজাদার জিনিসটা আমরা লিখতে পারি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যখন এখানে বলছে জাস্ট তুমি আসলে কি করো, মানে আয়নিক গুণফল নিয়ে আসো, তখন আমরা আয়নটাকে দেখাবো, নট আমরা এস এস দেখাবো। আয়নিক গুণফল যে কোনো সময় হতে পারে। দ্রাব্যতার গুণফল কি? যখন এটা একটা সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এই দ্রবণে আর অতিরিক্ত পরিমাণে দ্রব্য যোগ করা যাবে না তখন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কে আইপি যেটা, সেই ভ্যালুটা কত হবে? আয়ন দেখাবো আমরা, থার্ড ব্র্যাকেট দিয়ে তাদের যে সক্রিয় ভর সেটা দেখাবো, এই যে বি মাইনাস। দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে ভাই? এতে আছে। ওকে, আর যদি দ্রাব্যতার গুণফল দেখাতাম তাহলে কিন্তু এটাও হইতো। ঠিক আছে, এসপি। নেক্সট একটা যৌগ AlF3 অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এর দ্রাব্যতা দেওয়া এত, তাহলে এটা দ্রাব্যতার গুণফল কত? পুরো কঠিন কোশ্চেন, বাপরে বাপ, তাই না? আচ্ছা, AlF3 আমার এখানে এস এর মানটা দেওয়া কত ভাই? 0.000002 মোল পার লিটার। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই এসটা তখনই কাজ করবে যখন এই এককটা মোল পার লিটার মানে মোলারিটি এককে থাকবে। মাস্ট, এটা গ্রাম পার 100 গ্রাম বা হচ্ছে আমাদের গ্রাম পার লিটারে থাকলে হবে না, মোলারিটি এককে থাকা লাগবে। ওকে, আচ্ছা, AlF3 এই যৌগের যদি জন্য তুমি কেএসপি এর মানটা বের করো, এখানে আসলে এক্স এর মান কত বলো তো 1, ওয়াই এর মান কত বলো তো 3, তাহলে পাও কি আসলে 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 1 প্লাস 3, হুইচ ইজ অ্যাকচুয়ালি 27 এস টু দি পাওয়ার 4। এস এর মান কত বলো? 0.000002 টু দি পাওয়ার 4। এই ক্যালকুলেশন যদি আমরা জাস্ট করি, তাহলে যদি করে নিই তাহলে এটা কত থাকে? চলো যদি আমরা এই ক্যালকুলেশনটা করি খালি, তাহলে এটা থাকে হচ্ছে ভাইয়া কত আমরা বললাম? আমরা বলতেছি 27 গুণিত 0.000004 টু দি পাওয়ার কত ভাই? 4। তাহলে 6 পয়েন্ট, এটা থাকে হচ্ছে 6.91 10 টু দি পাওয়ার মাইনাস 13। এককটা কি থাকবে বলো তো? ওয়েট, 27 এস টু দি পাওয়ার 4। এর দ্রাব্যতার গুণফল কত? 10 টু দি পাওয়ার মাইনাস 13 তো পাইলাম আমরা, 27 দ্বারা গুণ করছি, তাই না? ও 0.24 কেন রে ভাই, এটা তো 2, সরি। হ্যাঁ, তাহলে 4, সরি আমি ক্যালকুলেটরে ভুল চাপছি। এটা কত? 4.32, তাই তো বলি, কি ভুল করলাম? ওকে, এত একক যদি বলতাম তাহলে একক কি হবে বলো তো? এটা কি এখানে ছিল না, এটার উপরে পাওয়ার 4, তাহলে আমরা বলতে পারি মোল পার লিটার, তার উপরে কি পাওয়ার 4, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমরা বলবো এককটা আসলে কত টোটালে যদি লিখি 4.32 10 টু দি পাওয়ার মাইনাস 13 মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। এমন, এই হচ্ছে ওভারঅল। একক যেহেতু বলে নাই মানে বলে নাই, সমস্যা নাই। তাহলে এখানে যদি 4 মোটে ক্যালকুলেশন করে ফেলি আমরা, তাহলে 4.32, এটা না অ্যান্সারটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি। দেখো কাছাকাছি আবার আরেকটা অ্যান্সার আছে, সো বি কেয়ারফুল। ওই দেখছিস আবার 14 বলতে রাখছে। দেখি ক্যালকুলেশন করে আমরা ঠিক ক্যালকুলেশন করছি। 27 এস টু দি পাওয়ার 14ই তো। আহা, বয়স হইতেছে বুঝছো। ক্যালকুলেটরে দেখি 14, আমি লিখছি হচ্ছে 13, কেমন লাগে? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে আমাদের? 14। কাছাকাছি আবার আরেকটা উত্তর আছে, আমার মতনই আবার ভুলটা করে বসো না। এটা তো সিম্পল ক্যালকুলেটর, প্রসেস তো তুমি বুঝছো, বাকিটা ক্যালকুলেটর দিয়ে কমপ্লিট করবা। এমন আমি ক্যালকুলেটর খুঁজেই পাচ্ছি না, যাই হোক নিয়ে আসছিলাম। এখন দেখো AX2 এর দ্রাব্যতা S হলে এর দ্রাব্যতার গুণফল কত? AX2টা আসলে কেমন বলি আমি, ওই যে ধরো এরকম টাইপের যৌগ না, যে আমাদের বেরিলিয়াম না, ধরো না ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হোয়াটএভার, এমন টাইপের যৌগটা না AX2। এখানে x এর মানটা কত বলতো? y এর মানটা 1 আর y এর মানটা কত? 2, তার মানে আমাদের KSP দ্রাব্যতার গুণফল মাত্রই করলাম 1 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 s টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে হচ্ছে 4s কিউব। এমন না রাইট অ্যান্সারটা? সো রাইট অ্যান্সারটা কত? এই বি। দেখো দেখি বি হয় কিনা। বি। নেক্সট কোশ্চেনটা,
X2Y3 লবণে দ্রাব্যতার গুণফলের একক চাইছে, মানে এখানে দ্রাব্যতার গুণফলই চাইছে এরকম না, দ্রাব্যতার গুণফলের এককটা কত হবে। আমরা যেহেতু বুঝতেই পাচ্ছি 2 আর 3 যোগ করে 5 হবে, তার মানে আমরা এককটার ক্ষেত্রে বলতে পারি মোল পার লিটার টু দি পাওয়ার আসলে কত 5, হুইচ ইজ অ্যাকচুয়ালি মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স হচ্ছে কত 5। তার মানে রাইট আনসারটা কত কোথায় আছে, এই যে এতে। এটা আবার দাগাই দিস না, এটা আবার দাগাইস না, দেখ উল্টা পাল্টা করে তোকে কনফিউশনে ফেলার জন্য কিন্তু দিয়ে রাখছে। ডান। এই একটা যৌগ সিলভার ক্রোমেট, হ্যাঁ খুবই মজাদার যৌগটা, এটা নিয়ে একটা কাহিনী আছে, চলো আমি কাহিনীটা একটু বলি আর আমরা দেখি একটু এটা একটু এখানে নিয়ে আসি তো ভাইয়া, যেন আসলে আমি ধর ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা করতে পারি। এটা রেখে দিই। হ্যাঁ যেটা বলছিলাম শোন, এই যে যৌগের ভিতরে কাহিনী বলতেছিলাম কেন, কারণ ভাইয়া তুই চিনিস না এই দুইটা যৌগ K2Cr2O7 সিলভার CrO4, এটা হচ্ছে একটা যৌগ, এটা হচ্ছে একটা যৌগ। ওহ উপকার করলেন ভাই, হ্যাঁ আমি উপকার করলাম, আসলে উপকার করতেছি। দেখ এটা বলতেছে Cr2O7 2-, এই যে আছে একে বলা হয় হচ্ছে ডাইক্রোমেট আয়ন। কি বলা হয়, ডাইক্রোমেট। এর চার্জ কত আমাদের 2। আবার হচ্ছে CrO4 2-, এই আয়নটার নাম কি জানিস ভাই, এটা হচ্ছে ক্রোমেট, এটা ডাইক্রোমেট না, এটা হচ্ছে শুধু ক্রোমেট আয়ন। এর চার্জও কত বলতো 2। ডাইক্রোমেট, এটা হচ্ছে শুধু ক্রোমেট। এখন মজাদার বিষয় হচ্ছে যে এই যৌগটাকে অনেকে এখানে চিন্তা করতে পারে এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার 2 4 টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 2 প্লাস 4, ওদেরকে মাইরা মনে কর শ্মশানে পাঠায় দেওয়া উচিত, এটা জীবনেও না। এখন তোকে একটা জিনিস মাথায় রাখি ভাই, হাইয়েস্ট যৌগই হয় হচ্ছে A2B3 টাইপের, A2B2 না A2B3, A2B3 টাইপের যদি যৌগ হয় তাহলে সেটা কত হয় বলতো 2 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3 s টু দি পাওয়ার 2 প্লাস 3, হুইচ ইজ অ্যাকচুয়ালি 108 s টু দি পাওয়ার 5। এটাই হয় হচ্ছে সর্বোচ্চ। এই যে দেখ এখানে বারবার এটাই দেখবি, এটা যদিও এরকম হবে না। এখানে তাহলে কি হবে বলতো ভাই, এখানে হবে হচ্ছে সিলভারের চার্জটা কত আমাদের, মানে এখানে আমাদের যে x এর পরিমাণটা হচ্ছে ভাই আমাদের 2, y এর পরিমাণটা কত আমাদের বলতো 1, তার মানে এটা তাহলে 4s কিউব হবে, তাই না? এন্ড এক্স্যাক্টলি ইট ইজ দ্য রাইট আনসার 4s কিউব। বুঝতেছিস তো? এটা দিলে কি হবে x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y s টু দি পাওয়ার x প্লাস y। ক্লিয়ার? দেখ ওকে, এই একটা যৌগ দেওয়া, এটা হচ্ছে কপার আয়োডেট। আমাদের এখানে বলতেছে এই যৌগটা যে এর দ্রাব্যতার গুণফল এত হলে কপার আয়োডেটের দ্রাব্যতা কত। এখানে ভাইয়া তোকে Ksp এর মানটাই দেওয়া, তোকে বলতেছে যে তুই s এর মান বের করো, s ইজ ইকুয়ালস টু দ্রাব্যতা কত। এই যৌগটা দ্রাব্যতার গুণফল কেমন হবে বলতো 4s কিউব হবে না, কারণ এখানে x এর মানটা কত 1, y এর মানটা কত 2, তার মানে Ksp এর মানটা কত হবে তাহলে 4s কিউব এমন হবে। তো Ksp is equals to 4s কিউব, তার মানে s এর ভ্যালুটা কত হবে, Ksp এর মানটা কত 1.4 into 10 to the power minus 7 by 4, তার উপরে একটা ঘনমূল হবে না, এই যে s কিউব, এটাকে ঘনমূল করে দিলাম। এই ক্যালকুলেশনটা তুই একবারে যদি ক্যালকুলেটরে করে ফেলিস তাহলেই তো হলো। আমি করে ফেলি, দেখ একবারে যদি আমি করতে চাই তাহলে কত করব আমরা এখানে, এটা বলতেছে হচ্ছে প্রথমে হচ্ছে 1.4 10 to the power minus 7, 1.4 into 10 to the power minus 7, 10 to the power minus 7, মনে করো এটা অ্যান্সার আসলো। এটাকে আমরা ভাগ করব হচ্ছে কত দ্বারা ভাই 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করলাম, তাহলে একটা কোশ্চেন আসলো, ইকুয়ালস টু দিলাম। এবার এটার উপরে আমরা দিব হচ্ছে, এটাকে আবার আমরা কি করব এর উপরে পাওয়ার দিব 1/3, তাহলে এটার উত্তর আসলে হচ্ছে এমন 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে এই যে 3.3 10 টু দি পাওয়ার মাইনাস 3, এই তাহলে 3 আমি এখানে পাচ্ছি সবগুলা ক্যালকুলেশন নিয়ে যেহেতু করছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে কত মোল পার লিটার। এই অ্যান্সারে আসলো, বুঝা গেছে -7 দেওয়ার পরে, দেখ এই যে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, জাস্ট ওই ক্যালকুলেশন ছেড়ে দিলেই হয়েছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দ্রাব্যতা বলে দেওয়া আছে এত, এবার Ksp এর মান চাইছে, চলো আমরা করি। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটাতে ওই যে জাস্ট সিম্পল ক্যালকুলেশনে জাস্ট বসা, তাহলে কি হয়েছে আমাদের বল, Ksp এর মানটা কি হবে বলতো 4s কিউব না, আর কিছু হবে, s এর মানটা কত দেওয়া 0.03,
তাহলে 4 ইন্টু 0.03 টু দি পাওয়ার কত হবে ভাইয়া 3। তাহলে আমরা যদি বলি 4 ইন্টু 0.03 টু দি পাওয়ার হচ্ছে কত ভাইয়া 3, মানে হচ্ছে আমাদের 1.08 টু দি পাওয়ার -4, এক্স্যাক্টলি 1.08 ইন্টু টু দি পাওয়ার -4 কেএসপি এর মান না, তাহলে মানে এটা হচ্ছে মোল 3 লিটার ইনভার্স 3। এই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে এটা? এই যে রাইট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, নেক্সট কোশ্চেনটা বলতেছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত, সালফেটের ঘনমাত্রা কত। এখানে তোকে মানে এস এর মান বের করার পরে সালফেটের ঘনমাত্রা পর্যন্ত বের করতে হবে। এস এর মান বের করার পরে সালফেটের ঘনমাত্রা পর্যন্ত বের করতে হবে। চলো তাহলে এটাকে যদি আমরা সলভ করি, সো যেটা বললাম এই কোশ্চেন যদি সলভ করা, আমি কিন্তু তোমাকে বললাম এই কোশ্চেন সলভ করতে হবে কেমনে। প্রথমে তুমি আগে দ্রাব্যতা বের করবা এস। এখন সালফেট কি শুধু এস এখানে নাকি 3s এখানে বলো তো? 3s কেমনে আমি দেখাই। ধরো অ্যালুমিনিয়াম Al2SO4 3, এমন না? এটা যদি আসলে ভাঙে কেমনে ভাঙবে? 2 অ্যালুমিনিয়াম 3+ আকারে ভাঙবে, প্লাস হচ্ছে 3 সালফেট 2- আকারে ভাঙবে। তাহলে এটা যদি আসলে এস হয় ভাইয়া বল, এটা কত হবে? 2s হবে। এটা কত হবে বলতো? 3s হবে। তাহলে টোটাল সালফেটের ঘনমাত্রা আসলে কত? 3s। তার মানে এস এর মান পাওয়ার পরে সেটাকে 3 দ্বারা গুণ করতে হবে তোকে। এখন এটার কেএসপি এর মানটা কত? 108 s⁵ এটা নিয়ে কোনো সন্দেহ আছে? ওই যে দেখ 2 এর উপরে 2 দে, 3 এর উপরে 3 দে, আর s⁵ 2 + 3 দে, চলে আসবে এটা। এসপি এর মানটা বসা ভাইয়া 1.5 10⁻⁵ কত? -5 ইজ ইকুয়ালস টু 108 s⁵ এস এর মানটা এখানে কত হবে? এটা হচ্ছে 5 ঘনমূল করতে হবে আমাদের, মানে 5 স্কয়ার রুট করতে হবে। আর এটা হচ্ছে কত? 1.5 10⁻⁻5 বাই হচ্ছে 108। এই হচ্ছে ওভারঅল ক্যালকুলেশন। তাহলে এটা হচ্ছে এস কে আবার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই এস এরটাই আগে যদি আমরা বের করি ভাইয়া, এটা আগে বের করে ফেলি। তাহলে এটা যদি বের করতে চাই আসবে হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻5। ওকে, এটাকে ভাগ দিব আমরা হচ্ছে ভাই 108 দ্বারা, ভাগ করলাম। এরপরে যেটা পাইলাম সেটার উপরে আমরা পাওয়ার দিব হচ্ছে কত বল? টু দি পাওয়ার 1, মানে 1/5 দিব। যদি দেই তাহলে থাকে হচ্ছে ভাইয়া 0.04251 এমন। এটা হচ্ছে মোল পার লিটারে আসলো। এখন আমরা যদি বলি সালফেটের ঘনমাত্রা কত, তাহলে সালফেট 3 × s ইজ ইকুয়ালস টু 3 × 0.04251। তাহলে আমাদের এটার অ্যান্সার এটার সাথে আমরা জাস্ট খালি 3 গুণ করে দিব। তাহলে থাকে হচ্ছে আমাদের 0.12754 মোল পার লিটার। তাহলে বলতো ভাই এটার সাথে সঙ্গতিপূর্ণ উত্তর কোনটা? এই যে এটা না, মানে এখান থেকে দশমিকটা এই যে 2 ঘর সামনে নিয়ে মানে পরে নিছে, তাহলে 12.75 আর 10⁻²। রাইট অ্যান্সারটা কোনটা বল? এটা কিন্তু সাথে কিন্তু এটাও একটা সঙ্গতিপূর্ণ উত্তর ছিল। এটা খালি কিন্তু হবে না, তুই যদি শুধু এখান থেকে উত্তরটা বের করিস তার মানে কিন্তু এ আসার কথা, এ কিন্তু হবে না, বুঝছো? হবে কোনটা? বি, 3 দ্বারা গুণ করার পরে। সো রাইট অ্যান্সারটা হচ্ছে বি। নেক্সট, নিচের কোন সেটটিতে সম-আয়ন প্রভাব বিদ্যমান? সম-আয়ন, কমন আয়ন ইফেক্ট, মজাদার একটা জিনিস। এই কি হলো? আচ্ছা, কমন আয়ন ইফেক্ট জিনিসটা কি বলো তো? কি জানো? হোয়াট ইজ অ্যাকচুয়ালি কমন আয়ন ইফেক্ট? সম-আয়ন প্রভাব, এটা এরকম ভাবে লেখে, হ্যাঁ, সম-আয়ন প্রভাব। আমরা জানি না কোনো একটা যৌগে দ্রাব্যতার গুণফল ফিক্সড, তো দ্রাব্যতার গুণফল ধরো হচ্ছে ফিক্সড। এখানে তুমি এখন অলরেডি একটা দুর্বল বা স্বল্প দ্রবীভূত লবণ দ্রবীভূত ছিল, ভালো করে বুঝো। তার মানে এটা খুব অল্প পরিমাণে আয়ন সরবরাহ করছে। ওর সাথে সম-আয়ন বিশিষ্ট একটা কোনো তুমি সবল যৌগ দিছো, বুঝছো? সবল যৌগ বেশি আয়ন দিয়ে দিবে। সবল যৌগ যদি বেশি আয়ন দিয়ে দেয়, এখন দ্রাব্যতার গুণফলের মানটা তো ফিক্সড। ওই একটা ফিক্সড ভ্যালু আসতে হলে ওই দুর্বল যেটুকু দিচ্ছিল তার থেকেও তাকে কম দিতে হবে না, মানে তার দ্রাব্যতার আরো কমে গেল না। এটাই সম-আয়ন প্রভাব। দ্যাটস আমরা বলতে পারি কোনো স্বল্প দ্রবীভূত লবণের বা কোনো স্বল্প বিশ্লেষ্য, কোনো স্বল্প
দ্রাব্য বা অল্প দ্রাব্য যাই বলো না কেন, বা স্বল্প দ্রবীভূত লবণের দ্রাব্যতা একই আয়ন বিশিষ্ট যে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নে একই আয়ন বিশিষ্ট অধিক দ্রাব্য বা সবল অধিক দ্রাব্য লবণের উপস্থিতিতে বা যৌগের উপস্থিতিতে হ্রাস পায়। মানে যে শোষিত তাকেই শোষণ করা হয়, ব্যাপারটা এরকম। মানে ও অলরেডি হচ্ছে যে স্বল্প দ্রাব্য, ওকে ওরই একই আয়নযুক্ত আলাদা মানে একই আয়নযুক্ত একটা সবল তড়িৎ বিশ্লেষণের উপস্থিতিতে ওই যে সব মানে যেটা হচ্ছে স্বল্প দ্রাব্য তার দ্রাব্যতা আরো কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে দ্রাব্যতা হ্রাস। এটাই হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট। এটা খুব কমন এবং ফেমাস একটা উদাহরণ হচ্ছে এই যে H2S HCl। ওকে, H2S HCl এগেইন অ্যামোনিয়াম ক্লোরাইড, আবার হচ্ছে HCl। এই উদাহরণগুলো খুবই ফেমাস, বুঝছো? অ্যামোনিয়াম ক্লোরাইড না, অ্যামোনিয়াম হচ্ছে যে হাইড্রোক্সাইড, আবার অ্যামোনিয়াম ক্লোরাইড এমন। তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা আরো কমে যায়, এটা একটা বাফার হিসেবেও কাজ করে যদিও। সো এই হচ্ছে এটার উদাহরণ। তাহলে এটার সঠিক উত্তরটা কি বলতো? এইটা। এখানে দেখো এটা তো দ্রাব্য, এটা তো স্বল্প দ্রাব্য না, একটা অ্যালকাইল হ্যালাইড, এটা কি দ্রাব্য হবে? C2H6 এটা কি ভাই? ইথেন, এ কি দ্রাব্য? না। এখানে দেখ, এ কি দ্রাব্য? দ্রাব্য না। এটা হচ্ছে যে ওই যে ক্লোরোবেনজিন, সোডিয়াম ক্লোরাইড দ্রব্য। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2। নেক্সট, কপার আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? আমরা আয়ন শনাক্তকরণের ভিতরে ঢুকে গেছি। আয়ন শনাক্তকরণের পরে আমরা হচ্ছে এই পরিশোধন বিশোধন ওই অংশটুকু কমপ্লিট করব, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কপার আয়ন শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? এই আয়ন শনাক্তকরণটা আমি তোকে একটা ভাবে অন্তত শিখাই দিব। এটা আমি হচ্ছে যে নরমালি থিওরিটিক্যাল ক্লাসের ভিতরে বলি। এখানে চাইলে হচ্ছে যে এমনি, এটা তো জানিস, এমনি করিস, এমনি পড়ে চলে যাওয়া যেত, বাট আমি চাচ্ছি না এমনি। তুই দেখবে আমি তোকে উপায়টা শিখাচ্ছি, কালার কি হ্যান ত্যান সব তুই এখান থেকে বলতে পারবি, সব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা নরমালি দেখবো হচ্ছে কিছু মানে আমাদের যেটা ক্ষারকীয় মূলক আসলে তাদেরটা। এখানে আমরা কিটা দেখতেছি? ক্ষারকীয় মূলক আর অম্লীয় মূলক দুইটাই কিন্তু শনাক্তকরণ করা হয়। ক্ষারকীয় মূলক মানে কিন্তু আমাদের ক্যাটায়ন, এবং এগুলা যেহেতু হচ্ছে যে আসলে সিক্ত পরীক্ষা। ক্ষারকীয় মূলক মানে হচ্ছে আমাদের ক্যাটায়ন। আর যেটা আমাদের অম্লীয় মূলক শনাক্তকরণের ক্ষেত্রে তুমি যাদেরটা করবা অম্লীয় মূলক, খুবই ভালো মতন করবা অম্লীয় মূলক। এখান থেকে অম্লীয় মূলকের কোশ্চেন এবার আসে নাই দেখলাম, বাট তোমার বেলা আসার পসিবিলিটিজ অনেক বেশি। সেটা হচ্ছে তুমি মাস্ট করবা কার? ক্লোরাইডকে শনাক্তকরণের জন্য জাস্ট সিলভার নাইট্রেট যোগ কর, সাদা পদক্ষেপ, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ প্লাস নাইট্রেট আয়ন, ডান। এরপরে তোকে হচ্ছে যে অম্লীয় মূলকের ভিতরে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে সালফেট আর হচ্ছে কার্বনেট। এটার জন্য তুই বেরিয়াম নাইট্রেট যোগ করবি। বেরিয়াম নাইট্রেট যদি যোগ করিস তাহলে ভাই এখানে যেটা তৈরি হবে বেরিয়াম সালফেট, এটারও সাদা পদক্ষেপ তৈরি হবে, বেরিয়াম কার্বনেট এটারও সাদা পদক্ষেপ তৈরি হবে। এখন তারপরে এটাকে তুই আবার HCl যোগ করবি। HCl যোগ করলে এখানে নো রিয়াকশন, বেরিয়াম এর সাথে কোনো রিয়াকশন করবে না, এখানে হচ্ছে রিয়াকশন করবে এবং দ্রবীভূত হয়ে যাবে দিয়ে তুই বুঝতে পারবি এটা সালফেট নাকি কার্বনেট। এই ছিল হচ্ছে ধর ক্ষারীয়র ভিতরে এই তিনটা করলেই হয়েছে, আর লাগবে না, বুঝছিস? এই তিনটা করতে হবে তোকে ক্ষারীয়তে। ওকে, উপায় দেখাই দিলাম একেবারে। এই 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 তারপরে তো হচ্ছে এই প্রসেস। ক্লিয়ার কিনা ভাই বল? ওকে, মেইন কাহিনী হচ্ছে ক্ষারকীয় মূলকে। এন্ড ক্ষারকীয় মূলকে আমাদের কিছু পাবলিককে শিখতে হবে যাদের জন্য একেবারে ফিক্সড, যাদের জন্য আমার মানে যে বিকারক মানে যাকে দিয়ে আমি বিক্রিয়া করবো এটা ফিক্সড, ও ছাড়া ওর সাথে আর কেউ বিক্রিয়া করবে না, এরকম কিছু আছে। আর কিছু জাতীয় বিকারক আছে। তো যাদের জন্য যারা ফিক্সড তাদের ভিতরে যদি আমরা লিখি, ধর হচ্ছে শুরুতেই আসবে হচ্ছে সোডিয়াম, তারপরে আসবে মনে কর পটাশিয়াম, তো আমাদের লাগবে না, সোডিয়াম, তারপরে লাগবে হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ, তারপরে লাগবে হচ্ছে ধর অ্যালুমিনিয়াম আছে, বাট হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা দাও। ওকে, অ্যামোনিয়াম আয়ন, এই তিনজন। আচ্ছা, এরপরে যারা হচ্ছে জাতীয়,
জাতীয়গুলাকে আমরা দেখি। জাতীয়গুলার ভিতরে আছে হচ্ছে কপার 2+, জিঙ্ক 2+, আমাদের ফেরাম 2+, ফেরাম 3+, এরা হচ্ছে জাতীয়। অ্যালুমিনিয়াম 3+, এরা হচ্ছে ভাই জাতীয়। এদের জন্য বিকারক একেবারে নির্দিষ্ট। যেমন যেমন যদি আমরা বলি হচ্ছে ভাইয়া তোর কাহিনী হচ্ছে কার সাথে, সোডিয়ামের সাথে, তখন হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এর সাথে এই বিক্রিয়া করবে, এছাড়া আর কেউ বিক্রিয়া করবে না কিন্তু, বুঝছিস? এর সাথে এই বিক্রিয়া করবে, আর কেউ কিন্তু বিক্রিয়া করবে না। তারপরে ক্যালসিয়ামের সাথে যদি বিক্রিয়ার কথা বলি, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট NH4 2C2O4, অ্যামোনিয়াম অক্সালেট। এই অক্সালেট হচ্ছে এমন ভাইয়া COONH4, এটা হচ্ছে এমন ভাইয়া NH4COONH4, এই যে অক্সালেটের সংকেত, অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে ভাই এমন। ওর সাথে ওই বিক্রিয়া করবে, আর কেউ না। এরপরে যদি আমরা বলি এর সাথে বিক্রিয়া করবে নেসলার বিকারক, নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। এই কোশ্চেনটা অনেকবার করে আসে, এবং এটা ভাই এই যে ইয়াতেও আসা, ওই যে এগ্রি পরীক্ষার কথা বললাম না, ওই এগ্রি পরীক্ষা 25-26 আসা কোশ্চেন, যে অ্যামোনিয়া দ্রবণ শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়, বা নেসলার কোনটাকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়, কে হবে বলতো? অ্যামোনিয়াম আয়ন। এটাকে এই নেসলার দ্রবণের সংকেতটা কি? নেসলার দ্রবণের সংকেতটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারীয় পটাশিয়াম টেট্রা মার্কিউরেট K2HgI4, এই। ওকে, আচ্ছা হইল। জাতীয় বিকারকগুলা কে কে? জাতীয় বিকারকগুলা হচ্ছে ভাইয়া, জাতীয় বিকারকগুলা হইল, জাতীয় বিকারকগুলাকে সবুজ দিয়ে লিখি। জাতীয় বিকারকগুলা কয়েকটা আছে। একটা আছে হচ্ছে ভাইয়া তোর K3FeCN6, পটাশিয়াম হেক্সা ফেরিসায়ানাইড K4FeCN6, পটাশিয়াম হেক্সা ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেমন অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। এই তো, এই জাতীয় বিকারকগুলা এদের সাথে বিক্রিয়া করবে, কিন্তু এদেরকে আলাদা করে মনে রাখতে হবে, বুঝছিস? এরপরে কালারটা দিয়ে দেখায়, অন্তত একটা খালি কালার কম্বিনেশন দেখায়, তাহলেই হবে। কালার দিয়ে দাঁড়ানো কোশ্চেন আসে না, বাট তারপরও ইন কেস কালার কম্বিনেশন হচ্ছে সিম্পলি বল ভাইয়া যে এখানে যারা দিছি না, এরা সবাই কিন্তু এদের সাথে বিক্রিয়া করবে। তো তুমি আমাকে একটা কথা বলো সিম্পলি, যে সেটা হলো যারা আমাদের ডি ব্লক মৌলের ভিতরে অবস্থান্তর না, তারা কি কালারফুল হয় নাকি হয় না? হয় না। ডি ব্লক মৌলের অবস্থান্তর গুলাই তো কেবল কালারফুল হয়, তার মানে তারাই কালারফুল হবে। ডি ব্লক মৌলের অবস্থান্তর কে আছে বলতো? এই যে এটা অবস্থান্তর না, কে বলতো? এ অবস্থান্তর না, এ অবস্থান্তর, এটা অবস্থান্তর না, এ অবস্থান্তর, এ অবস্থান্তর না, বাদ বাকি প্রত্যেকটা, সরি হ্যাঁ, অবস্থান্তর না কে বলতো? এই যে ক্যালসিয়াম, এ অবস্থান্তর না, এই যে ক্যালসিয়াম, এ অবস্থান্তর না। তার মানে এরা প্রত্যেকে কালার দেখাবে কি বলতো ভাইয়া? সাদা। সাদা রঙের স্বপ্ন গুলো দিল না কো ছুটি, এরা কি কালার দেখাবে বল? সাদা। তাই তো আমি বসে একা, সাদা কালার দেখাবে। বাদ বাকিগুলা কি কালার দেখাবে? কপার যেমন হচ্ছে সবুজ কালার দেখায়, ফেরাম যেমন হচ্ছে একটাতে গাঢ় নীল দেখাবে, একটাতে হালকা নীল দেখাবে, এটা হচ্ছে তার জারণ সংখ্যার উপরে নির্ভর করে, বুঝলি? আর এই যে অ্যামোনিয়াম, এটা দেখাবে কেমন? এজ ইউজুয়াল অ্যামোনিয়াম ও ওর পছন্দের কালার হচ্ছে ভাই বাদামি। বাদামি, তাহলে ও কোন কালার দেখাবে বল? বাদামি। ওকে ওকে ওকে, হয়েছে? বুঝছি। তাহলে এত কাহিনী রাম ঝাম তাম ঝেলাম ঝেলে ফেললাম, ঠিক আছে? এবার আমরা কোশ্চেন সলভ করি। কপার আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? জাতীয় বিকারক। কপার জাতীয় বিকারক কে? হেক্সাফেরিসায়ানাইড, হেক্সাফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা এনিথিং। তাহলে এখানে আছে কে বলতো? হেক্সাফেরিসায়ানাইড, হেক্সাফেরোসায়ানাইড। এটা কে? অ্যামোনিয়াম। এটা কে? সোডিয়াম। এটা কে? এটা হচ্ছে অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করার পরে তৈরি হয়, এটা তো কোনো বিকারকও না, বুঝছিস? আরামসে এগুলো এখন ডাল ভাত ভাই তোর কাছে, বিশ্বাস কর। ওই একটা স্লাইড মনে রাখতে পারলে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কাকে? সোডিয়াম। কাকে শনাক্তকরণের জন্য? সোডিয়াম শনাক্তকরণের জন্য। কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট? নেসলার। আচ্ছা, নেসলার বিকারক। ও সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কোনটা? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন কোথায়? এই যে অ্যামোনিয়াম আয়ন।
অ্যামোনিয়াম আয়ন, একেবারে বেসিক যে পড়ছে অন্তত সেও হচ্ছে এই কোশ্চেনের উত্তর পারবে ভাই। ওকে, অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, কোনটা নেসলার বিকারক? ওরে কঠিন কোশ্চিন, ওরে কঠিন কোশ্চিন। নেসলার বিকারক, ওরে কঠিন। ঠিক আছে, আচ্ছা এই যে জিঙ্ক অ্যামালগাম আর HCl, এটা কোন বিকারক জানা আছে? জিঙ্ক অ্যামালগাম এবং HCl কোন 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 বিকারক? ধাতব অ্যামালগাম আর HCl। এটা হচ্ছে তুমি বিজারণ পড়ছো হচ্ছে যে ওই যে বিজারণ পড়ছিলা, ক্লিমেনশন বিজারণ পড়ছিলা জৈব রসায়নে, পরে কিন্তু ক্লিমেনশন, লুকাস বিকারক কিন্তু না, এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ক্লিমেনশন। এই যে অ্যামোনিয়া যুক্ত এটাকে সিলভার নাইট্রেট, এটা কি টলেন বিকারক, টলেন। এটাকে নেসলার। কপারেটটা যে কি আল্লাহ জানে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোনটা কোনটা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কতবার করে আসছে দেখছিস ভাই? নেসলার, নেসলার। নেক্সট, ল্যাবরেটরিতে কেলাসিত দ্রবণের আর্দ্রতা মুক্ত করতে কোনটা ব্যবহার করা হয়? শুকানোর জন্য কে ইউজ করা হয়? মেনলি ডেসিকেটর, ডেসিকেটর। এটা একটা সিম্পল ডেসিকেটরের উদাহরণ দিই আমি তোমাকে। কিছু ঔষধ টাইপের জিনিসে দেখবে একটা ছোট্ট সাদা প্যাকেটে অনেক মানে গুড়ি 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 কিছু থাকে, ওটা হচ্ছে আমাদের অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। এরা আসলে কি করে জানো? বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। মানে ওই যে ওষুধের এই ডিব্বাটা তুমি বারবার খুলতেছো, ওখানে যে পরিমাণে আসলে বায়ু ঢুকতেছো, ওই বায়ুতে একটা আর্দ্রতা আছে না, ওটা ও শোষণ করবে ওষুধ শোষণ করার আগে, বুঝছো? তো নর্মালি এই যে এরাই থাকে। তো এটা কি? ডেসিকেটর, ডেসিকেটর ইউজ করা হয়, ডেসিকেটর। নেক্সট, কেলাসন প্রক্রিয়ায় ব্যবহৃত দ্রাবকগুলোর মধ্যে কোনটির পোলারিটি সব থেকে বেশি? পোলার দ্রাবক অ্যাজ ইউজুয়াল, সব থেকে বেশি পোলার দ্রাবক কে বলতো? পানি। কে? পানি। এর থেকে যদি কেউ হয় সেটা আসবে হচ্ছে HF, হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড। HCl, এই কি বলে NH3 অতটা পোলার দ্রাবক হয় না। তারপর হচ্ছে কিছু যে অ্যালকোহল, কিছু হবে অ্যালকোহল, পুরা না। বাট সব থেকে কার বেশি যদি বলে তাহলে সব থেকে কার বেশি হবে বলতো? পানির। চোখ বন্ধ করে কোনটার উত্তর হবে? পানি। তাহলে রাইট আনসার এখানে কোনটা আছে? পানি আছেই। যেখানে পানি আছে সার্বজনীন দ্রাবক, সেখানে আর কেউ জায়গা পাবে বলো? না। নেক্সট, আংশিক পাতন প্রক্রিয়ার জন্য তরলের মধ্যে স্ফুটনাঙ্ক পার্থক্য কত হয়? শুধু পাতন যখন আমরা করব তখন স্ফুটনাঙ্কর পার্থক্য যদি অনেক বেশি হয় তাহলে, আর আংশিক পাতন আমরা তখনই করব যদি যে দুইটা তরলকে আমরা পৃথকীকরণ করতেছি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি বা তার থেকে কম হয়। মানে স্ফুটনাঙ্কের পার্থক্য, স্ফুটনাঙ্ক পার্থক্য যদি আমাদের কি হয় 40 ডিগ্রি সেলসিয়াস এর থেকে কম, এর সমান অথবা কম, এর সমান অথবা যদি কম হয় তাহলে কি হবে? এটার পার্থক্য কিন্তু মানে ডিফারেন্সটা, তাহলে আমরা সেখানে কি দিব? আংশিক পাতন দিব, পার্শিয়াল ডিস্টিলেশন দিব। নেক্সট, আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইড মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণের প্রক্রিয়া কি? দেখো আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত যৌগ, তাই না? তার মানে আমরা যদি এখানে ঊর্ধ্বপাতন প্রসেসটা করি, ঊর্ধ্বপাতিত, এরকম ঊর্ধ্বপাতিত যৌগ আর কেরা কারা? কঠিন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, তারপর হচ্ছে ন্যাপথালিন, কর্পূর। এরা মানে কি বলতো? এর মানেটা হচ্ছে এই সকল যৌগকে তুমি যদি হিট দাও তাহলে এটা কঠিন থেকে তরলে পরিণত না হয় কিসে চলে যায়? ডিরেক্ট বাষ্পে চলে যায়, বুঝছো? তো তাহলে এই যৌগটা কি হবে? এটাকে আমরা কোনটাতে দিব? ঊর্ধ্বপাতন প্রসেসের ভিতরে দিব। রাইট আনসার কি? সি। সি ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট, কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভেজাল নিষ্কাশন, মানে ভেজাল আবার বলি, ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? ধানের তুষ থেকে ভোজ্য তেল, এই কাজ করা হয় তোমার পার্শিয়াল ডিস্টিলেশন বা আংশিক পাতন প্রসেসে। রাইট আনসার সি, আংশিক পাতন। এখানকার উদাহরণগুলাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন একাডেমিকে এটা পড়াইছি তখনও বারবার বলছি উদাহরণগুলো পড়বা। ক্রোমাটোগ্রাফির দশা কয়টা? দুইটা। একটা হচ্ছে নিশ্চল, যেখানে আর কি অ্যাবজর্ব হবে, আর একটা হচ্ছে ভাই সচল, যেটা আসলে ভ্রমণ করে নিয়ে যাবে। তার মানে কয়টা দশা? দুইটা, নিশ্চল দশা, সচল দশা। এটা প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রেই। নেক্সট, পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কত? আরএফ বা রিটেনশন ফ্যাক্টর, এটার মানটা হচ্ছে স্যাম্পল বা নমুনা দূরত্ব, মানে নমুনা কর্তৃক অতিক্রান্ত যে দূরত্বটা বাই হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা অলওয়েজ বেশি হবে,
এটার মানটা যদি বেশি হয় মানে এটাই সর্বোচ্চ হতে পারে, তাহলে আর এফ এর মানটা, খুব সত্য কথা হচ্ছে এটার মান যদি একেবারে না যায় তাহলে জিরোর থেকে বড় অথবা সমান হতে পারে আর এফ এর মানটা, আবার একের থেকে বড় অথবা সমান হয়ে যায়। এটা যদি দ্রাবকের মতনই হয়ে যায় তাহলে এটা হবে আর এফ এর মানটা সবসময় এর ভিতরে থাকবে, এর বাইরে যাওয়া পসিবল না। তার মানে 0.5 এটা হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার। এখন নর্মালি তো আমরা দ্রাবক ইউজই করি না, দ্রাবক কি আমরা ইউজ করি বলতো? নর্মালি আমরা দ্রাবক ইউজই করি না। দ্রাবক যেহেতু ইউজ করি না সেজন্য এই মানটাকে এরকম বলা হয় যে এটা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে আসলে ছোট হবে। দ্রাবককে আবার পৃথকীকরণের তো কোনো দরকার নেই, ওকে, সেজন্যই 1 মানটাও গ্রহণযোগ্য না। এমন এই হচ্ছে ওভারঅল আলাপ, ডান, শেষ, আর নাই। সো থ্যাংক ইউ, পার্ট 2 আমাদের ডান অ্যান্ড ডাস্টেড। থ্যাংক ইউ, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শেষ পর্যন্ত কমপ্লিট করার জন্য। আমি তোমাকে বলবো এই যে এমসিকিউ প্রিপারেশনে তুমি কাজগুলো করতেছো এটারও তুমি নিশ্চয়ই নোট রাখতেছো, কিন্তু কারণ কিছু স্পেসিফিক জিনিসপাতি নিয়ে তো আমরা কথা বলতেছি। এই যে নোট, এই নোটটাকেই তোমাকে রিভিশন করতে হবে, এই রিভিশনের উপরে তোমাকে এক্সাম দিতে হবে। ওই এক্সামের ভিতরে যেটা তুমি হচ্ছে যে ভুল করতেছো বা আসলে বারবার রং হচ্ছে ওইটাকেই তোমার প্র্যাকটিসে নিতে হবে। এই হবে হচ্ছে তোমার জাস্ট ওই যে পিডিসিএ সাইকেল আছে না, ওই পিডিসিএ সাইকেলের কাজটা হচ্ছে এরকম। জাস্ট এই ফরম্যাটটা যদি তুমি কমপ্লিট করতে থাকো, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো কিছু জিনিসপাতি আছে এমসিকিউ যেই সকল জায়গার ভিতরে আটকাও বা যে সকল প্যারা খাও ইনশাল্লাহ সেটা সলভ করতে পারবা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।